20 কিলোমিটার দীর্ঘ টানেলের নেটওয়ার্ক রয়েছে। টানেলগুলো পরিণত হয়েছে তথাকথিত মোল পিপল বা গৃহহীন মানুষের গোপন দুনিয়ায়, যারা অনেকদিন যাবত দিনের আলোয় দেখেনি। আমি শিওর না আমি তাদের সাথে দেখা করতে চাই কিনা। এটা হয়তো নিরাপদ হবে না। এই টানেলগুলো প্রায় 7 তলা পর্যন্ত নিচে গিয়েছে। আপনাদের কাছে ফ্ল্যাশলাইট আছে? কি একটা অবস্থা! এখানে মানুষ ধূসর হয়ে যায়। অনেকেই আছেন যারা দিনের আলো দেখেনি আর কখনো দেখবেও না। এই শহরটি জাঁকজমক সব হোটেল, ক্যাসিনো আর সীমাহীন বিনোদনে ভরা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ লাস ভেগাসে ভ্রমণ করে, কিন্তু অনেকেই জানে না এই স্বর্গের নিচে ঠিক কি রয়েছে। আর এই অনন্ত অন্ধকার মানুষের চিন্তা ও আচরণকে বদলে দিয়েছে। বন্দুক দিয়ে আমার মাথায় গুলি করা হয়েছে। গত রাতে ঠিক এখানেই কেউ একজন মারা গিয়েছে। আবার কেউ কেউ আছেন জন্ম থেকে এই অন্ধকার জগতের মানুষ। এই মানুষদের কোনো পরিচয়পত্র নেই। আসলে তারা আইনের হাত থেকে দূরে থাকতে এই চ্যানেলে লুকিয়ে থাকে। পুলিশের ওয়াকিটকি এবং অন্যান্য রেডিও সরঞ্জাম এখানে এত নিচে কাজ করে না। আপনারা যেটা দেখছেন সেটা লাস ভেগাসের নিচের টানেলগুলোর একটি মানচিত্র। প্রায় 1,500 মানুষ এই টানেল ব্যবস্থায় বসবাস করেন। অন্যান্য এলাকার মতো এই টানেলগুলোরও নিজস্ব নাম রয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এই রাস্তার উপরে ঠিক কেউ জানে না মাটির নিচে কি হচ্ছে। আমরা ওই টানেলগুলোর গভীরে যাব, যেগুলো আবার অনেকগুলো টানেলের সাথে মিলে গিয়েছে। চলো অন্ধকারে যাওয়া যাক, যেখানে টানেলবাসীরা জীবন গড়ে তুলেছে। এটা হচ্ছে নারকান, নাকের স্প্রে। যদি কাউকে অবৈধ মাদকের ওভারডোজ সেবন করতে দেখতে পাও, এটা ব্যবহার করে তুমি তাকে সাহায্য করতে পারবে। তারপর তুমি অ্যাম্বুলেন্স ডাকার জন্য 30 মিনিট সময় পাবে। রব না থাকলে আমরা চাইলে সেখানে ঢুকতে পারতাম না, যে সেখানে 5 বছর ধরে টিকে আছে। প্রবেশপত্র ধাতব ছাউনি দিয়ে বন্ধ করে রাখা হয়, যাতে কেউ ঢুকতে না পারে এবং বন্যার আবর্জনা আটকে যায়। তোমার জীবনে সবচেয়ে খারাপ কোন ঘটনা টানেলে ঘটেছে? কয়েক বছর আগে যে প্লাবনটা হয়েছিল, আমার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তারা ডুবে গিয়েছে। লাস ভেগাসের মাটি অত্যন্ত শক্ত, তাই মাটি স্বাভাবিকভাবে বৃষ্টির পানি শুষে নিতে পারে না। রাস্তায় বন্যা প্রতিরোধ করার জন্য শহরের নিচ দিয়ে পানি প্রবাহিত করতে এই সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছে। তাই বৃষ্টি হলে কয়েক মিনিটের মধ্যে পানি এই টানেলগুলোর মধ্যে ঢুকে পড়ে। এমনকি রোদ থাকলেও শহর থেকে 15 মাইল দূরে পাহাড়ে সৃষ্টি হওয়া বৃষ্টিও এক নিমিষে এই টানেলকে প্লাবিত করে দিতে পারে। যখনই এমনটা হয়, বন্যার পানিতে ভূগর্ভস্থ শহরে বসবাস করা মানুষগুলো তাদের জীবন হারায়। এখানে অনেক আবর্জনা। আমরা প্রথমে নেটের কাছে গেলাম, সে আমাদের টানেলে প্রবেশ না করতে সতর্ক করলো। আমি টানেলের গভীর অংশগুলো থেকে দূরে থাকি। কিন্তু এটার কারণ কি? শুধু অজানা ভয়। আমি জানি না নিচে কি আছে। যত নিচে নামবে টানেলগুলো তত সরু আর নিচু হতে থাকে, এবং এক সময় শুধু হামাগুড়ি দেওয়ার অবস্থা থাকে। আমি যতদূর জানি এই টানেলগুলো প্রায় 7 তলা পর্যন্ত নিচে নেমে যায়। টানেলে যত বিপদেই লুকিয়ে থাকুক না কেন, চবি তার সবকিছুর মুখোমুখি হয়েছে। আবারও ঘোর অন্ধকারে, বুঝলেন, ঘুটঘুটে কালো। টানেলের গভীরে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? একবার আমার উপর আক্রমণ হয়েছিল। তারা ছিল 3 জন। তাদের একজন একটা বিরাট চাপাতি নিয়ে আমার জায়গায় ঢুকে পড়ে। সে বিশাল লোক, তো আমি নিজেই নিজের মতো সামলে নিয়েছিলাম। কিন্তু আমি একটা ঝুড়ি আর লাঠি দিয়ে সাইডে ঘুরিয়ে দিলাম, ঝটপট মালাটোপ বানিয়ে ফেললাম, আর এতেই সেই যাত্রায় বেঁচে যায়। কেউ আছেন এখানে? মনে হচ্ছে আমরা কারো এলাকায় ঢুকে পড়েছি। কেউ আছেন? আপনাদের কাছে ফ্ল্যাশলাইট আছে? দেখি আমার ব্যাগে একটা আছে কিনা। কি একটা অবস্থা! এই সব ঠিকঠাক চলছে তো? এই মহিলাটি খুব সম্ভবত মাদকে আসক্ত এবং সে নরকান চাইলো। যদি তুমি ঠিকভাবে পথ চিনে চলতে পারো, উপরে না উঠেই পুরো টানেলটি মাটির নিচে থেকেই ঘুরে বেড়ানো সম্ভব। যদি ভালো করে টানেলগুলোর গঠন জানো, তাহলে দেখবে সব একে অপরের সাথে সংযুক্ত। মানে সাধারণ রাস্তার মতোই? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই। এই গোলকধাঁধা তোমার কাছে বাসার মতো মনে নাও হতে পারে, কিন্তু অনুমতি ছাড়া কারো এলাকায় ঢুকে পড়া আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। কেউ কেউ অস্ত্রধারী, আর অস্ত্র ব্যবহার করতে একবারও ভাববে না। আমি গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ও মাই গড! আমরা এখন শহরের একদম মাঝামাঝি আছি, আর উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তারা আসলে এই মাটির নিচে থাকা মানুষের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এটাই সেই বিরাল পয়েন্টগুলোর একটা, যেখানে সূর্যের আলো দেখতে পাচ্ছি। এটাই সেই শহর, একটা জীবন যেটার অংশ তারা নয়। তারা কেবল মাটির নিচ থেকে সেখানে তাকিয়ে থাকে, যেন এক মায়া সবকিছুকে ঢেকে রাখে। কয়েক পায়ে এগোতেই আমরা লোহার গ্রিলের ফাঁক দিয়ে বিখ্যাত সিজার্স প্যালেস হোটেলটা দেখতে পেলাম। উপরের ক্যাসিনোগুলো বছরে $15 বিলিয়ন বেশি আয় করে, আর বেঁচে আছে শহরের মৃত্যুকূপে। দিনে 2 বার হোটেলগুলো তাদের ফিল্ট্রেশন সিস্টেম চালু করে। সেই কারণে অনেকদিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও চারপাশ এখনো ভেজা। এখানের এই বাজে গন্ধ খুবই অসহনীয়। কিছু নির্দিষ্ট টানেলে শহরের ড্রেনেজ সিস্টেম থেকে পানি ঢুকে আসে, আর কেউ কেউ সেই পানি গোসল করার জন্য ব্যবহার করে। চারদিকে অনেকগুলো টানেল,
আমাদের গাইড ছাড়া এখানে আসা অসম্ভব। ভুল পথে এগুলেই আপনি পুরোপুরি হারিয়ে যাবেন। কেউ একজন এখানে নোট রেখেছে, রেস্ট ইন পিস, আর একটা ক্রস চিহ্ন। বোঝাই যাচ্ছে কেউ একজন মারা গিয়েছে ঠিক এই জায়গায়। অনেক বাইসাইকেল, তারা এগুলো রিঅ্যাসেম্বল করে বিক্রি করতে পারে। ও কারণ বাইক এখানে গাড়ির মতো চলাচলের একমাত্র উপায়। বাইক না থাকলে তোমাকে সব সময় হাঁটতে হবে। এটা সত্যি এক দুঃস্বপ্ন। আমার মনে হয় টানেলের ভিতরে হাঁটতে অনেক সময় লাগে, তাই না? হ্যাঁ ঠিক তাই। আমি এখানে 2.5 বছর থেকেছি, কখনো ফ্ল্যাশ লাইট ব্যবহার করিনি। তাহলে আলো ছাড়া আপনি কিভাবে এই পথগুলো চিনতেন? আমি দেয়ালে হাত রাখতাম। টানেলগুলো আমি মনে মনে চিনি, একদম নিজের বাড়ির মতো। পার্থক্য নেই। এটা কি টনি? হ্যাঁ, যখন টানেলের ভিতরে একটি কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত হলো, গা শিউরে উঠলো এবং অন্যরকম অনুভূতি জাগালো। কারো কারো কাছে জায়গাটি সবচেয়ে নিরাপদ এবং প্রাণবন্ত আশ্রয়। এই যে উনি। প্রথম নজরে সবকিছু এলোমেলো মনে হলেও এই টনির কাছে প্রতিটা জিনিস টিকে থাকার জন্য জরুরি। আমি এই চ্যানেলে 6 বছর ধরে আছি। আগে এখানে ভালো মানুষও ছিল, একটা সমাজ বোধ ছিল, কিন্তু এখন মানুষ এসেছে যারা নিজেদের ছাড়া আর কিছুই ভাবে না, এরকম বুলিদের মতো আচরণ করে। ওই পাশে এক বোকা লোক আগুন লাগিয়েছিল শুধুমাত্র কারণ সে খারাপ লোক হতে চায়। আগুন টনির ক্ষতি করেনি, কিন্তু তার একমাত্র সঙ্গী বিড়ালটি তার জীবন প্রায় হারিয়েছিল। এটাকে দেখো, নাকের ডগা থেকে লেজের ডগা পর্যন্ত পুড়ে গিয়েছিল। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ, 5 দিন পরেও এটি বেঁচে আছে। এখানে টয়লেটের ব্যবস্থা কি রকম? এখানে পানি মারতে মাত্র 10 মিনিট লাগে। তখন পানির উচ্চতা 2.5 মিটার পর্যন্ত হয়। হ্যাঁ, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? হয়তো এখানেই থাকবো, কিন্তু আশা করি না। আমি সারা জীবন এখানে কাটানোর পরিকল্পনা করিনি। আমার বয়স হয়ে যাচ্ছে এখন 57 বছর। আমি এখনো তৈরি না। আমাদের প্রায় 10 মিনিটের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার পরে টনি তার নিজের জায়গায় ফিরে যেতে চাইলো। আমরা তাকে 1 সপ্তাহের খাবার ও জিনিসপত্র দিয়ে টানেলের গভীরে হাঁটতে শুরু করলাম। এখানে যে কোনো কিছু ঘটতে পারে। কেউ হঠাৎ টানেলে ঢুকে তোমার জিনিসপত্র চুরি করে চলে যেতে পারে, এমনকি আক্রমণও করতে পারে। কেউ জানবেও না। এটা তো রাস্তা না যেখানে কেউ দেখে পুলিশ ডাকবে। নিচে সবকিছু অন্যরকম। শান্ত লাগলেও কয়েক ঘন্টার মধ্যে নরকে পরিণত হতে পারে যদি ভুল লোক এসে পড়ে। আমরা যতই গভীরে যাচ্ছি, আমাদের সামনে এটি কি আসতে যাচ্ছে তার কোনো ধারণাই পাচ্ছি না। এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে কিছু টানেলবাসী অ্যালুমিনিয়াম দিয়ে প্যান বানায় এবং তাদের খাবার রান্না করার 1600-ও বেশি ডিএনএ আত্মীয় রয়েছে, যাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। ভিতরে অনেক ইঁদুর আছে। হ্যাঁ আছে। একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। আমরা সেটা দিকে এগোলাম। আমি একটু পাগলাটে মানুষ, একদম কুকু বানানা টাইপ। মাকে দেখতে লাস ভেগাসে এসেছিলাম, তারপর এখানকার এক লোকের প্রেমে পড়ে গেলাম, তাই এখানে এসে পড়েছি। এরা এখন আমারই মানুষ। আপনি কতদিন ধরে এখানে আছেন? প্রায় 5 বছর হবে। আর কতদিন আপনি এখানে থাকতে চান? অন্তত আজ পর্যন্ত আমি কখনো ভবিষ্যতের কথা ভাবি না। টানেলের সবচেয়ে খারাপ দিকটা কি মনে হয় আপনার? সম্ভবত টয়লেটের অভাব, আর অন্ধকারটাও মাঝে মাঝে খুব কঠিন লাগে। আমি একদম অন্ধকারে বসে থাকতে পারি না, ছোটবেলার মতোই ঘাবড়ে যাই। অন্ধকার মানে শুধু আলোর অনুপস্থিতি নয়, এটা যেন এক সত্তা যা তোমাকে ঢেকে ফেলে এবং পৃথিবী থেকে মুছে দেয়। এখানের মানুষেরা চুরি বা ডাস্টবিনের খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। এখানের বেশিরভাগ লোক ট্রেজার হান্টিং করে, যেমন তার, কপার ইত্যাদি সংগ্রহ করে। তুমি কি এ ধরনের কোনো কাজ করো? আমি মাতাল টুরিস্টদের ফেলে যাওয়া জিনিস সংগ্রহ করি। ওরা লুই ভিটনে গিয়ে $3000 একটা টি শার্ট কেনে, তারপর স্লট মেশিনে $100 জিতলে এতটাই উত্তেজিত হয় যে লাফালাফি করতে করতে সেই $3000 জিনিসটাও সেখানেই ফেলে যায়। 2 দিন পরে মনে পড়ে যে ওরা সেই টাকা খরচ করে ফেলেছে, কারণ সারাদিন রোদে বসে মদ খেয়ে পড়ে থাকে। আর ভেগাসে এসে সম্ভবত দিনে $10,000 হারানোর পরিকল্পনাই ওদের থাকে। মানুষ হাজার হাজার ডলার মেশিনে হারায়। এটা নিয়ে তোমার কি মনে হয়? এটাই আমেরিকান ধারা, বিলাসিতা, অপচয় আর পাপাচার। এই কারণেই তো মানুষ এখানে ছুটি কাটাতে আসে। এরপর অন্ধকারে হাজির হলেন বেভারলি। আপনি এখানে ঠিক কতদিন ধরে আছেন? প্রায় 8-9 বছর হবে। বৃষ্টির সময় এখানের অবস্থা কেমন হয়? ভয়ঙ্কর, সত্যি খুব ভয়ানক। আমি 2 বার এর মধ্যে পড়েছি। একবার তো সত্যি মনে হয়েছিল আমি আর বাঁচব না। লাস ভেগাস সম্পর্কে আপনার ধারণা কি? ওটা যেন দেয়ালের ওয়ালপেপারের মতো, দেখতে সুন্দর, ভেতরে ফাঁপা। এই বিশাল ক্যাসিনোগুলো কিন্তু বিজয়ীদের টাকা দিয়ে বানানো হয়নি।
আপনি কি মাঝে মাঝে আপনার জায়গা পরিবর্তন করেন নাকি সবসময় এখানেই থাকেন? না না, অবশ্যই জায়গা পাল্টাই। টানেলে থাকার সবচেয়ে কঠিন দিকটি আপনার কি মনে হয়? বছর ধরে জমে থাকা হতাশা তিনি একটি শব্দে প্রকাশ করলেন। ওহ, ওখানকার মানুষ। এমন গভীরেও চারপাশে ছড়িয়ে আছে নানা জিনিসপত্র। কিছু বন্যার জলে ভেসে এসেছে আর কিছু মানুষ ঠেলা গাড়িতে নিয়ে এসেছে। আরো 20 মিনিট হাঁটার পরে হঠাৎ আমরা দেখলাম দেয়ালে এক অদ্ভুত ছায়া পড়েছে। গুলি করো না, আমরা কোনো ক্ষতি করতে আসিনি। যাই আর দেখি অন্ধকারে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই আবর্জনাগুলো দেখুন। হ্যালো, কেমন আছো? আমরা প্রথমে তাকে কিছু জিনিস অফার করলাম, এরপরে সে আমাদেরকে তাঁবুতে আমন্ত্রণ করলো। এই জায়গায় সে ঘুমায়, সে এখানে তার কাপড় রাখে, এটা তার টেবিল, মনে হচ্ছে কাজের জায়গা। 6 বছর আগে আমি একাই ভেগাসে চলে আসি। আমার বাবা মা 2018 সালে মারা যান। তারপর থেকে প্রায় 2 বছর ধরে, হয়তো আরো বেশি, আমি এই টানেলে আছি। কিভাবে পানি এবং খাবার সংগ্রহ করেন? এখানে কোনার পাশে একটা ফায়ার হাইড্রেন্ট আছে, ওটাই চালু করি। আমার ফুড স্ট্যাম্প কার্ড আছে, কিন্তু যদি খুব দরকার পড়ে, খুবই দরকার, তখন আমি খাবার চুরি করি। এই চ্যানেলে আপনি কিভাবে নিরাপদ থাকেন? অন্য জায়গার মতোই পিছে চোখ রাখতে হয় সবসময়। আপনার কপালের ওই দাগটা কিভাবে হয়েছিল? একটা কাঠের তক্তা দিয়ে মাথায় মারা হয়েছিল, 11টা সেলাই লেগেছিল ওখানে। হ্যাঁ, কিন্তু কারণ কি ছিল? একটা সাইকেল নিয়ে ঝামেলা হয়েছিল। এই এলাকায় সাইকেল খুব দামি জিনিস, অনেকেরই দরকার হয়। কেউ তার জীবন হারিয়েছে, আপনি কি এমন কোনো মুহূর্ত দেখেছেন? দুর্ভাগ্যজনকভাবে হ্যাঁ, একবার শুনলাম কেউ ঢুকলো, তারপর দুটো গুলির শব্দ, ওর পিঠে আর গলায় গুলি লাগে। দেখি লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে, সাদা টি শার্ট পরে, আর সেটা মুহূর্তেই লাল হয়ে যাচ্ছে। তার নিজের ভাই গুলি করেছিল। সবসময় এরকম অন্ধকারে থাকা মানসিকভাবে অনেক কঠিন, তাই না? অনেকেই সহ্য করতে পারে না। এমন লোকও আছে যারা বছরের পর বছর সূর্যের আলো দেখেনি, আর হয়তো কখনো দেখবেও না। সত্যি? হ্যাঁ, আমি এমন কিছু আগে কখনো দেখিনি। রাতে মনে হয় কেউ আমার তাঁবুর বাইরে হাঁটছে, বেশিরভাগ সময় বাইরে গিয়ে দেখি কেউ নেই। এখানে কার সাথে কখন কোথায় দেখা হয়ে যাবে কেউ বলতে পারে না। এই অন্ধকারে বেশিরভাগ মানুষ তার আইডি কার্ড হারিয়ে ফেলে, যা আর কখনো ফিরে পায় না। আর আইডি কার্ড ছাড়া তারা চাকরি পায় না, ঘর ভাড়া বা সামাজিক সাহায্যও পায় না, কারণ সরকারি সিস্টেমে তাদের কোনো অস্তিত্ব নেই। পরিচয় না থাকা বড় বাধা, কিন্তু পুরো সমস্যা এটা নয়। হ্যাঁ, এসব কাগজ দরকার, কিন্তু আজ যদি আমি ওদের প্রত্যেককে আইডি কার্ড দিয়ে দিই, কালো আইডি কার্ডগুলো এখানেই পাওয়া যাবে। একই সঙ্গে অনেক কিছু ঘটে, ট্রমা, মানসিক স্বাস্থ্য, এইসব বিষয় নিয়েও কাজ করতে হবে। আমি নিজেও 2-3 বছর রাস্তায় ছিলাম। এক রাতে দেখি 3 জন লোক রাস্তার মাঝে তলোয়ার নিয়ে লড়ছে। ক্লিং ক্লিং শব্দ শুনলাম, তারপর রক্তপাত দেখলাম। আমি তাকিয়ে দেখলাম, কিন্তু আমার ভেতরে কিছুই হলো না। এটাই হয় এখানে, মানুষ এমন দৃশ্য দেখতে দেখতে ট্রমাটাইজড হয়ে যায়। ফিলের সুইমিং পুল সহ একটা বাড়ি ছিল, কিন্তু অবসরের পর জীবন তাকে নিয়ে এসেছে এই মাটির নিচে। এখানে নিচে পুলিশদের ওয়াকি টকি বা রেডিও কিছুই কাজ করে না। সত্যি? হ্যাঁ, এই কারণে অনেকেই নিচে চলে আসে। কতদিন ধরে আপনি টানেলে আছেন? 8 থেকে 10 বছর হবে। টানেলে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? সম্ভবত বন্যায় আটকে পড়া। এখানে পানি বাড়তে মাত্র 10 মিনিট লাগে, তখন পানির উচ্চতা 2.5 মিটার পর্যন্ত হয়। কোনো সতর্কবার্তা থাকে না, শুধু দূর থেকে পানির শব্দ শুনে বোঝা যায় সেটা আসছে। আগে এখানে একটা সাইনবোর্ড ছিল, লেখা ছিল দ্য কারেন্ট নেভার লুজ, মানে স্রোত কখনো হারে না। কথাটা একদম ঠিক। আমরা অনেক মানুষ হারিয়েছি এই টানেলে। সবচেয়ে কষ্টের বিষয় হলো বছরের পর বছর ধরে জোগাড় করা জিনিস এক বন্যায় সব ভেসে যায়। এই সাক্ষাৎকারের মাত্র কয়েক সপ্তাহ পরে আমরা খবর পেয়েছি ফিল মারা গিয়েছিল। টানেলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে উপরে জমে থাকা সাদা খনিজের দাগ চোখে পড়লো। দেখুন, পানি লিক করছে। ওগুলো আসলে ক্যালসিয়াম জমে গিয়েছে পানির সঙ্গে। মানে বৃষ্টির পানি এই পথে বারবার এসেছে। কে জানে এই বন্যার পানি ঠিক কতবার তাদের বাড়ি এবং জীবন কেড়ে নিয়েছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কেউ এখানে একটি স্মৃতিস্তম্ভ বানিয়েছে। কেউ মারা গিয়েছে এখানে। এখানে একটি হাড় এবং কিছু গোলাপ রাখা আছে। বন্যা হলে পালানোর জন্য তাদের হাতে 20 মিনিট সময় থাকে, তাও যদি স্রোত আর ধ্বংসাবেশ তাদেরকে ভিতরে আটকে না ফেলে। এই টানেল জুড়ে ছোট ছোট জলকাদা আর একটা ঠান্ডা হাওয়া সবসময় বইছে। ও মাই গড, আমাদেরকে এটার ভিতর দিয়ে যেতে হবে। নোংরা পানির সাথে মিশে আছে মল আর আবর্জনা, আর এর সবকিছুই আমার জুতার ভিতরে ঢুকে যাচ্ছে। চারিদিকে শুধু আবর্জনা, এমনকি মৃত প্রাণীও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা মৃত ইঁদুর। এইসব কি ক্যাসিনোর জিনিসপত্র? হ্যাঁ। ও মাই, আমাদের পা ভিজে গিয়েছে, কিন্তু কি করার, এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। আমরা হাঁটছি গভীর থেকে গভীরে, রবের এক পুরনো বন্ধুকে খুঁজে পেতে, যে এখানে 10 বছর ধরে বাস করছে। কেউ আছো?
ধূসর দেয়ালগুলো হঠাৎই যেন রঙে ভরে উঠল। এরপরে আমরা ঢুকলাম এমন এক জায়গায় যেন এক আন্ডারগ্রাউন্ড আর্ট স্টুডিও। কেউ একজন তার নিজের গ্যালারি বানিয়ে ফেলেছে। দুঃখের বিষয়, একটি ভারী বৃষ্টি সবকিছু ভাসিয়ে নিতে পারে। যে টানেলটা ফেলে দেয়া নানা জিনিসপত্র দিয়ে বানানো, নানা ধরনের জিনিসপত্র, যেমন বেবি স্ট্রলার, ব্যাগ, খেলনা, অনেক কিছু, কিন্তু সবকিছুই অদ্ভুতভাবে গুছানো। আমার নাম জে। আমি এই বন্যার টানেলগুলোর ভেতরেই থাকি, মানে মোটামুটি চিরকালই আছি। 8-9 বছর হয়ে গেল। আমি যখন প্রথম এখানে এলাম আমার সব লাগেজ চুরি হয়ে যায়, আইডি এবং অন্যান্য সবকিছু। মানে আমি ভেগাসে এসেছিলাম পকেটে মাত্র $27 নিয়ে। এখানে আসলে কোনো জায়গায় নিরাপদ না, কখনো অন্য গৃহহীনরা লুটে নেয়, কখনো পুলিশই লুটে নেয়। এটাই সেই জায়গা যেখানে তার প্রতিটা দিন শুরু এবং শেষ হয়। পুলিশ নিচে এলে কি হয়? আমাদের জেলে নেয়। কি? হ্যাঁ, আমাদের জেলে নেয় ট্রেসপাসিং এর জন্য। কিন্তু এই জায়গাটি কার? এটা স্টেটের সম্পত্তি, কারণ এটা বন্যা নিয়ন্ত্রণ এলাকা। ওরা আসলে যে কোনো কারণে জেলে নেয়। আমি আগের রাতেই জেলে গেছি, কারণ আমি বুলেভার্ডে ছিলাম। তারাই সমাজের অবাঞ্ছিত মানুষ। সরকার তাদেরকে সব জায়গায় নিষিদ্ধ করেছে। সাধারণ মানুষ এদেরকে অপরাধী ভেবে নেয়, কিন্তু যে এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত, সময়ের সাথে সাথে সে টিকে থাকার কৌশল শিখেছে। এখানে আসলে খাবার আর পানি দুটোই ঠিক মতো পাওয়া যায় না। পেছনে একটু পানি আছে, কিন্তু ওগুলো নোংরা পানি। আমি সাধারণত মানুষরা ফেলে দেয় তাই খাই। যা কিছু দেখেছেন সবে আমি ডাস্টবিন থেকে পেয়েছি। আপনি এখানে গোসল করেন কিভাবে? একটা 20 লিটার বালতির পানি দিয়ে। কিছু মনে করবেন না। আপনার চোখে ঠিক কি হয়েছিল? হ্যাঁ, আমার মাথায় 45 ক্যালিবারের গুলি করা হয়েছিল, এর কিছুই মনে নেই। আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল এখানে? সম্ভবত পুরো ভৌতিক ব্যাপারটাই, যেন কিছু একটা আমাকে অনুসরণ করছে। আমি দানবও দেখেছি, ওরা জিনিস নাড়াতে পারে, গায়েব করতে পারে। আমি বিছানায় শুয়ে থাকলে বিছানাটাই নড়িয়ে দেয়, মানুষের কণ্ঠ নকল করে, বাইরে থেকে ডাক দেয়, টানেলের ভেতরে আমার নাম ধরে ডাকে। তুমি শুধু পেছনের অংশে গিয়ে টর্চ লাইট ছাড়া 15 মিনিট দাঁড়িয়ে থাকো, তারপর জানিও কেমন লাগে। নির্দিষ্টভাবে আপনি ঠিক কি কি দেখেছেন? দেখতে মানুষের মতো, খুব পাতলা, হয়তো 6 ফুট 5 ইঞ্চির মতো লম্বা, নাকটা খুব সুচালো, হাত পা নেই, অসাধারণ মসৃণভাবে নড়াচড়া করে। পুরো অন্ধকার হলে একেবারে স্পষ্ট দেখা যায়। এটা কুচকুচে কালোর থেকেও বেশি কালো, ওটাই তাপমাত্রা কমিয়ে দেয়। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি? 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? হয়তো মৃত অবস্থায়, সঠিক জানি না। আসলে সবাই গৃহহীনতার থেকে মাত্র 2টা পেচেক দূরে অবস্থান করছে। ভিতরে কে বাস করে তার উপর নির্ভর করে প্রতিটি টানেলের একটি নাম আছে। দেখতে পাচ্ছেন অনেক সুই আছে এখানে। উফ, অসহ্যকর। এখানের জীবন কেমন? এটা জীবন না। আপনার কি পরিবারের সাথে কোনো যোগাযোগ আছে? খানিকটা। আপনি এখন কি করছেন এটা নিয়ে তারা কি ভাবছে? ওরা জিজ্ঞেস করে না। এই চ্যানেলে থাকার আগে আপনি ঠিক কি করতেন? এর আগে আমি পরিবার কেন্দ্রিক মানুষ ছিলাম। আমার 2 ছেলে, 1 মেয়ে আছে। তারা এখনো বাইরে থাকে। আমার ছেলের বয়স গত মাসেই 17 হলো। আপনি শেষ কখন তাদের দেখেছেন? 10 বছর আগে। টানেলের ভিতরে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কেউ মারা গিয়েছে গত রাতে। গত রাতে? হ্যাঁ, গত রাতে। কিভাবে? ওভারডোজ। জীবন মূল্যবান এবং সংক্ষিপ্ত। 10 জনের মধ্যে 7 জন আমেরিকানই প্রতি মাসে বেতনের উপর নির্ভর করে বাঁচে, কষ্টসৃষ্টে খরচ সামলায়। অনেকের ক্ষেত্রে মাত্র একটি অপ্রত্যাশিত ঘটনাই তাদের আর্থিক স্থিতি নষ্ট করার জন্য যথেষ্ট। ও মাই গড, আমরা এই টানেলেই ছিলাম, আর ওখানে দেখতে পাচ্ছেন সিজার্স প্যালেস। ঠিক ওখানটাতে এক ধরনের নাটক। যদি আপনি এই চ্যানেলগুলোকে আলোকিত করতে চান তাহলে ডোনেট করুন শাইনে লাইট ফাউন্ডেশনে। আর এরকম ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই